ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। বলা হয়েছিল যে প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে, তো সেই রেসপেক্টে আজকে কিন্তু প্রাইস অ্যাকশন ব্যাপারটা কি সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো এটা আলোচনা করতে গেলে মোটের উপর আমাদেরকে আহ, একটু একটু করে বিষয়টাকে ক্ল্যারিফিকেশন পর্যায়ে নিয়ে আসতে হবে যে জিনিসটা কি, কেন প্রাইস অ্যাকশন করব বা কি করব, প্রাইস অ্যাকশনের গুরুত্বটাই বা কি। তো সবার প্রথমে যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশন শিখতে গেলে সবার প্রথমে ক্যান্ডেল স্টিকের যে স্ট্রেংথ, আমরা বেসিক্যালি আমরা যখন এখানে ট্রেডিং ভিউতে যখন দেখছি, তখন এই যে ক্যান্ডেল বারগুলো রয়েছে, তখন সেই ক্যান্ডেলগুলো নিয়েই আমরা কিন্তু কথাবার্তা বলছি। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যে ফিউচার অপশনসের স্টকগুলো রয়েছে, তো তাদের যে ফিউচার অপশনসের যে লাস্ট ট্রেডেড প্রাইস, যেন চলে যাচ্ছি ফার্মা সেক্টরে, এখানে সিপলা তো খুবই পরিচিত একটা স্টক। তো এই সিপলা সেক্টরের মধ্যে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে আমরা উম, মোটামুটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অনেক রকমের অনেক প্রকারের ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলগুলো ধরেই কিন্তু প্রাইস অ্যাকশন হয়। তো প্রাইস অ্যাকশন ব্যাপারটাকে নিয়ে এত যে ইদানিংকালে জোর দেওয়া হচ্ছে, এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটার কারণটা কি? সেটার কারণটা আগে জানার দরকার। সেটা হলো কি, যে এই চার্টেতে আমরা দেখতে পাচ্ছি যে মানে বহু ইন্ডিকেটর এখানে রয়েছে, এখানে নানা রকমের টেকনিক্যাল ইন্ডিকেটর রয়েছে। এগুলো ট্রেডিং ভিউ খুললেই দেখতে পাওয়া যাবে। যা খুশি ইন্ডিকেটর লাগিয়ে নানা রকমভাবে অ্যানালিসিস করা যেতে পারে। পেড ভার্সনে অনেকগুলো ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে, আর নন পেড ভার্সন, ফ্রি ভার্সন যেটা, সেটাতে মাত্র 3টে ইন্ডিকেটরই ইউজ করা যেতে পারে। তো যাই হোক, এখন যদি ইন্ডিকেটর আমরা এরকম বসিয়েও দিই, আবার যদি না বসাই, তো ইন্ডিকেটর না বসিয়ে শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের স্ট্রেংথটাকে বুঝে কিন্তু যদি আমরা চার্ট অ্যানালিসিস করি, তাহলেই সেটাকে আমরা প্রাইস অ্যাকশন বলে বলবো। তো বেসিক্যালি বিষয়টা সেটা নয়। বিষয়টা এই কারণের জন্য ক্যান্ডেলস্টিক মানে প্রাইস অ্যাকশন যে ট্রেডিং, সেটা যে কোর্স হিসাবে এত জনপ্রিয় হয়েছে, এত বিক্রি হচ্ছে, অনেকেই শিখতে আগ্রহ প্রকাশ করছে, এটার কারণটা কি? বেসিক্যালি কারণটা হচ্ছে যে যত ইন্ডিকেটর এখানে রয়েছে, যত কটা ইন্ডিকেটর এদিকে, যত কটা ইন্ডিকেটর দেখা যাচ্ছে, সব ইন্ডিকেটরই কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর। দ্যাট মিনস এখানে যদি আমি ইন্ডিকেটর বসাই, এই ইন্ডিকেটরটা কিন্তু কখন দেখাবে? এই ইন্ডিকেটরটা দেখাবে যখন আমরা এটাকে এইখানে এই যে এই জায়গাটা ধরছি, ঠিক আছে, বড় করে নিই। এই যে এত বড় একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়ে যাওয়া যখন হচ্ছে, তখন কিন্তু এই ব্লু ইন্ডিকেটরটা এই জায়গায় রয়েছে। এরপরে এই ক্যান্ডেলটা তৈরি হয়ে যাবার পর নেক্সট ডেতে যখন প্রাইস এই জায়গা থেকে আসলো, তখন কিন্তু এই ইন্ডিকেটরটা এই জায়গায় এসে টাচ করলো। তার মানে অলরেডি, মানে দিনের আগে, এই দিনেরতে যে দিনের শেষে ডিসিশন হবে, মার্কেট আওয়ারের শেষে যে ডিসিশন করা যাবে যে
নিচের দিকে প্রাইস যদি যায় তাহলে শর্ট সেল করব, এই ধরনের যে ডিসিশন নেওয়া, সেই ডিসিশনটা নিতে গেলে যে ইন্ডিকেটর কনফার্মেশন, সেই কনফার্মেশন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। ইন্ডিকেটর কিন্তু পরে সিগন্যাল দিচ্ছে। এরপর ইন্ডিকেটর সিগন্যাল দিলে তার পরের দিনে আমি শর্ট সিগন্যাল করলাম, মানে শর্ট সেল করলাম। তারপরের দিনেতে যখন দেখা যাবে প্রাইস নিচের দিকে নামছে, মানে এখানে দুটো ইন্ডিকেটরের মধ্যে গ্যাপ, এই গ্যাপ দেখা যাচ্ছে গ্যাপটা বেশি, তো ধরেই নেওয়া যাবে গ্যাপটা আরও বাড়বে, তো সেই হিসাবে আবার শর্ট সেল করলাম। তো আলটিমেটলি আগে শর্ট সেলিং হয়ে যাচ্ছে, তারপর ইন্ডিকেটর বলছে যে গ্যাপটা অনেকটা বাড়ছে, তো ধীরে 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 বাড়ছে। এটা দেখে মানে ক্যান্ডেল স্টিকটাকে একদম যেটাকে বলা যেতে পারে ক্যান্ডেল স্টিকটাকে আউট করে দিয়ে শুধুমাত্র গ্রাফটাকে যদি দেখি, আমরা যদি এই ইন্ডিকেটরটাকে বন্ধ করে দিই, তাহলে দিয়ে যদি শুধু ক্যান্ডেল স্টিকের বদলে আমরা লাইন চার্টটা দেখি, তো লাইন চার্টেতে গিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন, এটাও প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন বলতে একটা স্টকেতে কিছু বেচাকেনা হচ্ছে দামের সাপেক্ষে। তো স্টকটাকে বিক্রি করতে গেলেও আহ, মানে যে বিক্রি করছে সে বিক্রি করে কিছু টাকা পয়সা পাচ্ছে, আর যে কিনছে তাকে কিছু পয়সা দিয়ে কিনতে হচ্ছে। তো এই অ্যাকশনটারই নাম হচ্ছে প্রাইস অ্যাকশন। তো এই প্রাইস অ্যাকশনের মধ্যে ম্যাসিভ প্রাইস অ্যাকশন কোনটা, সেলিং না বাইং, তো এইটুকুকে বোঝাতে গেলে ডাইরেক্টলি এই কার্ভ থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, কার্ভ থেকে এর নেচারটুকু বোঝা যাচ্ছে যে মার্কেট ট্রেন্ড কোনটা। ঠিক আছে, মার্কেট ট্রেন্ড সম্পর্কে একটা আন্দাজ করা যাচ্ছে। কিন্তু যদি আমাদেরকে প্রাইস অ্যাকশন বুঝতে হয় তাহলে কিন্তু ক্যান্ডেল স্টিক আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো এই ক্যান্ডেল স্টিকের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটাকে যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে কিন্তু এই প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের ভেতরে আমাদেরকে নানা রকমের জিনিস কিন্তু শিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই ক্যান্ডেল স্টিকের স্ট্রেংথ। আমি একটা স্ট্রেংথের কথাই বলবো এখানে, একটা স্ট্রেংথের কথাই বলবো যে দেখো, যে এই দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের এই যে আগের দিনের ক্যান্ডেল, এই আগের দিনের ক্যান্ডেলের বডিটা হচ্ছে, আগের দিনের ক্যান্ডেলের বডিটা হচ্ছে গ্রিন। ঠিক আছে, এবার আগের দিনের ক্যান্ডেলের বডি যদি গ্রিন হয় তাহলে তারপরের দিনের ক্যান্ডেল দেখা গেল এটা রেড। ঠিক আছে, তো তাহলে এই গ্রিন ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের গতিবিধি দেখে বা বডি দেখে, এদের স্ট্রাকচার দেখে আমরা কি বুঝতে পারি? ঠিক আছে, এইটাই বুঝতে পারা যাচ্ছে যে আগের দিনের যে প্রাইসের ওপরের দিকে ওঠার যে টেন্ডেন্সিটা ছিল তার থেকে আজকের নেমে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি। তার মানে এখানে সেলাররাই প্রায়োরিটি পাচ্ছে এবং অনেকেই স্টক ছেড়ে দিয়ে মানে এই দামেতেই স্টকটাকে ছেড়ে দিতে চাইছে। তো ছেড়ে দিতে চাইছে মানে কি, প্রাইস কিন্তু আরও নিচের দিকে পড়বে। তার মানে আবার সেটা যদি একদিন দুদিন তিন দিনের যে আপ ট্রেন্ড, সেটার থেকে যদি একটা একটাতে যদি কভার করে দেয়, একটা বড় ক্যান্ডেলে যদি কভার করে দেয়, তাহলে দেখা যাবে যে প্রাইস কিন্তু একটা জায়গা থেকে নিচের দিকে নামবে এবং বেশ কিছুটা নিচের দিকে নামবে। কত দূর পর্যন্ত নামবে সেটা বুঝতে গেলে কি করতে হবে, সেটা বুঝতে গেলে কিন্তু আবার আমাদেরকে জানতে হবে, যেটা নিয়ে আমি অনেক চর্চা করেছি, সেটা হচ্ছে একটা সাপোর্ট জোন, যে কত দূর পর্যন্ত প্রাইস নামতে পারে সেই সাপোর্ট জোন। আর প্রাইস আবার যদি উপরের দিকে যেতে যেতে কত দূর পর্যন্ত বাড়বে, তো সেটাকেও যদি বুঝতে হয় তাহলে সেখানে আমাদের লাগবে কি, একটা রেজিস্ট্যান্স জোন লাগবে। এখানে কি কোনো রেজিস্ট্যান্স জোন বসানো আছে? আছে, এখানে নিচের দিকে এই যে এখানে একটা সাপোর্ট জোন ছিল, সেটা এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল। তো এইখানে বোধহয় ট্রেড নিয়েছিলাম, যে কারণের জন্য এখানে একটা কিছু একটা দেখতে পাওয়া গেল। হ্যাঁ, এখানে কোনো একটা ডেলি ট্রেড ছিল একটা, হয়তো এটাকে আর বাদ দেওয়া হয়নি। যাই হোক, তো এই যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এটা বলা হয়েছে যে রেজিস্ট্যান্সটা কিন্তু এখন সাপোর্টে কনভার্ট হয়ে গেছে, সুতরাং এটাকে এখন আমরা গ্রিন করে দিতে হবে, আর এই কালারটাকেও আমাদেরকে গ্রিন করে দিতে হবে। ওকে, তো তাহলে এই রেসপেক্টে কিন্তু এটা এখন সাপোর্ট জোন হয়ে গেছে, সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। তো সাপোর্ট জোন হিসেবে যখন এটা কাজ করছে, তো তখন এখন কিন্তু এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে। সিপলা নিয়ে অনেক দিন থেকেই চর্চা করা হচ্ছে, কাজে সিপলার এই যে টাইম লাইনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো মানে ডব্লিউডি জ্ঞানের যে টাইম লাইন, সেখান থেকেই ধরা হয়েছে যে যেখানের পর থেকে প্রাইস কারেকশন হতে শুরু করবে বা প্রাইসের আপার মুভমেন্ট হতে শুরু করবে, এইগুলো আর কি।
তো এই ধরনের যে ডিসিশন, এই ডিসিশনগুলোর থেকে মোটামুটি আমরা যদি শুধুমাত্র প্রাইস অ্যাকশনটুকুকে নিই, সেক্ষেত্রে ফার্স্ট তাহলে আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এবং সেকেন্ডলি আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো যে সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে এটাকে মোটামুটি আমরা একটু লিখে দেখে নিতে পারি। একটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে ক্যান্ডেল স্টিক স্ট্রেংথ। ক্যান্ডেল স্টিক ক্যান্ডেলস্টিক স্ট্রেংথ, এটা সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া করতে হবে, এবং এই আইডিয়াটা আমাদেরকে যে কোনোভাবেই করতে হবে। এখানে আবার কি আসলো, ও ঠিক আছে। তো ক্যান্ডেলস্টিক স্ট্রেংথ সম্পর্কে জানতে হবে। এরপর সেকেন্ড যেটা আমাদেরকে জানতে হবে, ক্যান্ডেলস্টিক স্ট্রেংথটার থেকে তো আমরা একটা আইডিয়া করে নিতে পারি। তো সেই আইডিয়াটা করবার পর আমরা যদি এটাকে মডিফাই করতে চাই, যে স্পেসিফিক ক্যান্ডেলটা তো যদি নিচের দিকে যায় তাহলে কত দূর যাবে, আর ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায় তাহলে কত দূর যাবে, সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্রথমে তো লাইন দেওয়া শিখতে হবে। তো সেই লাইনের এটা একদম বেসিক লেভেল। এরপর বেসিক লেভেল থেকে এইটার সম্পর্কে আমাদেরকে একটা অ্যাডভান্স স্টাডি আমাদেরকে করতেই হবে, এবং সেই অ্যাডভান্স স্টাডির ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্টাডি আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। এগুলো নিয়ে মোটামুটি আমি কথাবার্তা বলেছি। তো ক্যান্ডেল স্টিক স্ট্রেংথ সম্পর্কে ডেডিকেটেডলি অনেক কটা ভিডিও করতে হবে, যে অনেক রকমের ক্যান্ডেল আছে, সেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। আজকের ভিডিওতে শুধুমাত্র প্রাইস অ্যাকশন যদি শিখতে হয় তাহলে কি কি রকম করে কি কি বিষয় সম্পর্কে আমাদেরকে নলেজ তৈরি করতে হবে সেটা সম্পর্কেই আমি আলোচনা করব। তো এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হলো, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন হলো, এর পরেতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এরপরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো যে মার্কেটে মার্কেটে আগে আমি, ঠিক আছে, এটা আগে দেখি। এটা হচ্ছে ভলিউম অ্যানালিসিস। ভলিউম অ্যানালিসিস শিখতে হবে আমাদেরকে। ভলিউম অ্যানালিসিস ব্যাপারটা কি? তো এটাকে আমাদেরকে একটু দেখাতেই হয় ভলিউম অ্যানালিসিসটা কি। ভলিউম অ্যানালিসিস বলতে এই যে চার্টেতে এখানে দেখা যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের রেসপেক্টে আমি এটাতে ধরছি, এই জায়গাটাতে, এটাতে বোঝাতে সুবিধা হবে, এবং এটাকে একটু বড় করে নেওয়া যাক। ঠিক আছে, এটা বড় করে নিলে আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন নিচ্ছি, যে এই রকম যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল কি বুঝিয়ে দিচ্ছে? এই ক্যান্ডেল বুঝিয়ে দিচ্ছে যে ডাউন ট্রেন্ড খতম। ডাউন ট্রেন্ড খতম যখনই এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, যে কোনো ট্রেন্ডে যদি এই ক্যান্ডেল তৈরি হয়, একদম ম্যাজিক্যাল ক্যান্ডেল, এগুলো কিন্তু বইয়ে পাওয়া যাবে না, এরকম ম্যাজিক্যাল ক্যান্ডেল বারবার বিভিন্ন জায়গায় এই ক্যান্ডেলের ক্যারেক্টার দেখে বুঝে নেওয়া যেতে পারে। আমি একবার দেখিয়ে দিই। এর কি বলেছিলাম, যে বডিটা মোটামুটি লেভেলের রয়েছে। বডিটার সাইজ যাই হোক না কেন, এর আপার উইকস আর লোয়ার উইকসের হাইটটা কিন্তু সেম। যদি এরকম ক্যান্ডেল থেকে থাকে তাহলে এই ক্যান্ডেল বুঝিয়ে দেবে যে একটা ট্রেন্ড শেষ হয়ে গেছে আর একটা নতুন ট্রেন্ড সৃষ্টি হবে। তো একদম পারফেক্টলি যদি কেউ ক্যান্ডেল স্টিকের স্ট্রেংথ বোঝে, তাহলে এত বড় সেল প্রেসারের পর সামনে একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্স জোনটাকে ছাড়িয়ে কি এই ক্যান্ডেলটা তুলতে পারবে? এই ক্যান্ডেলই বুঝিয়ে দিচ্ছে যে নেক্সট ক্যান্ডেলেতে কিন্তু প্রাইস ওপরের দিকে উঠে যাবে, এবং তারপরে দেখা যাচ্ছে প্রাইস ওপরের দিকে উঠে গেছে। মানে এই ক্যান্ডেলের স্ট্রেংথ কিন্তু মারাত্মক। এখানেও একটা এরকমই প্রায় ক্যান্ডেল হয়েছিল, তো যার ফলেতে একই। আবার যদি আমরা উপরের দিকে দেখি, এইরকম একটা ক্যান্ডেল, এর স্ট্রেংথটা সেম নয়, তবে এই যে এটা রেড ক্যান্ডেল, এ কিন্তু বুঝিয়ে দিচ্ছে, মানে গ্রিন বা রেড যাই হোক না কেন, ক্যান্ডেলের ডিজাইন যদি এইরকম হয় তাহলে সে বুঝিয়ে দেবে এই ট্রেন্ডটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর আপ ট্রেন্ডটা শেষ হয়ে যাচ্ছে, ডাউন ট্রেন্ড শুরু হবে, এই ধরনের বোঝা যায়। তাহলে এই যে
ক্যান্ডেলস্টিকের স্ট্রেংথ, এই স্ট্রেংথটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভলিউম। এই যে নিচের দিকে ভলিউম, যে ডাটা, সেই ভলিউম ডাটার থেকে দেখা যাচ্ছে ক্যান্ডেলের হাইট যাই হোক না কেন, ভলিউম কিন্তু লেংথ কিন্তু অনেকটা বেশি ভলিউমের পরিমাণ। একদম ডান দিকে যদি আমরা লক্ষ্য করি, একদম চার্টের ডান দিকে এরকম জায়গাতে, যেখানে এখন কারসারটা নিয়ে যাচ্ছি, তো এই ভলিউমের ওপরে যদি আমি মানে কারসারটা নিয়ে যাই, তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে 15.02 মিলিয়ন, মানে এইরকম একটা ভলিউমে কিন্তু কেনাবেচা হয়েছে। তো এখানে যদি, তার মানে কি দাঁড়াচ্ছে, যে লোয়ার প্রাইসে এন্ট্রি নিয়েছে এবং লার্জ ভলিউমে এন্ট্রি নিয়েছে, তাহলে এই বড় ভলিউম বুঝিয়ে দিচ্ছে যে পরের দিনের ক্ষেত্রে কিন্তু প্রাইসের যে বুমটা হবে সেটা কিন্তু অনেক বেশি, যার ফলে এই ক্যান্ডেল স্টিকটাও কিন্তু অনেকটা বড় হয়েছে, মানে পরের দিনে ভলিউমটা কম কিন্তু প্রাইস বেড়েছে অনেক বেশি। ঠিক আছে, তারপরের দিনে এখানে একটা প্যানিক সেলিং হয়েছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন ছিল যেটা পরে সাপোর্ট হয়েছে, এই রেজিস্ট্যান্স জোনটা এসে যেতে কিন্তু প্যানিক সেলিং হয়েছে, কিন্তু তার ভলিউমটা অনেক কম। সুতরাং প্রাইস যতটাই নামুক না কেন, আগের দিনের ক্যান্ডেলকে অর্ধেকখানা খেয়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার ভলিউম কিন্তু অনেকটা কম। তো তার মানে দাঁড়াচ্ছে কি, এটাকে কাভার করতে পারেনি, কাভার করতে পারেনি মানেই ব্যাপার এবং ভলিউম কম, তার মানে সকলে কিন্তু প্যানিক সেলিংয়ে বিক্রি করছে না, তার মানে বায়ার্স প্রেসার রয়েছে, তাহলে আগের দিনে প্রাইস উপরের দিকে উঠে যেতে পারে, এবং দেখা গেছে প্রাইস আগের দিনে উপরের দিকে উঠে গেছে, একটা মুভমেন্ট দেখিয়েছে, কারেকশন করেছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে সাপোর্ট জোন হিসেবে রিটেস্ট করেছে, এবং করবার পরে বেশ কয়েকদিন সাইডওয়েজ যাওয়ার পর বড় বড় ক্যান্ডেল দাঁড় করিয়েছে, মানে মারাত্মক রকমের লড়াই হয়েছে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে, এবং তারপর বায়ার্সরা জিতে গেছে, দেখে উঠেছে। এই যে টোটাল ঘটনাটা, এই যে টাইমের রেসপেক্টে প্রাইসের যে আপস অ্যান্ড ডাউনস, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। তো এই বিষয়টা ভলিউমের সঙ্গে মিশিয়ে আমাদেরকে জানতে হবে, কাজে মার্কেটের ভলিউম অ্যানালিসিসটা আমাদেরকে শিখতে হবে। এরপর যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে কি, এটা নিয়েও আমি চর্চা করেছি, সেটা হলো ক্যান্ডেল স্টিক স্ট্রেংথ নিয়ে এখন আর আমাদের কিছু নেই, এখন এটাকে আমরা ব্রেকআউট ট্রেডিং, ঠিক আছে, এই ব্রেকআউট ট্রেডিং সম্পর্কে আমাদের একটা আইডিয়া বা নলেজ তৈরি করতে হবে। এই ব্রেকআউট ট্রেডিংটা বিষয়টা কি, আমি জাস্ট একটু আন্দাজ দিয়ে দিচ্ছি ব্রেকআউট ট্রেডিং সম্পর্কে। তো এটা করতে গেলে আমাদেরকে চার্টে একবার যেতে হয়, এই যে এই জায়গাতে গিয়ে দেখা গেল যে একটা ব্রেকআউট দেখা গেছে, তো এইখানে এন্ট্রি নেবার পরে প্রাইস যে উপরের দিকে যাবেই সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এইখানে ব্রেকআউট হয়েছে, তো ব্রেকআউট, এখানে ঠিক ব্রেকআউট হয়নি, ব্রেকআউটটা হয়েছে এই জায়গায়, এই জায়গায় ব্রেকআউটটা ফলস ব্রেকআউট কিনা সেটা কিভাবে বোঝা যাবে? প্রাইস যে আবার ঘুরে এই জায়গায় চলে আসবে না তার কি মানে আছে? যদি দেখা যায় প্রাইস ওপরের দিকে উঠবার পর রিটেস্ট করে একটা জোনকে রিটেস্ট করে, নয় বারবার বলছি, ভালোভাবে শুনবার চেষ্টা করবেন, যে যদি রিটেস্ট করে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনকে, যদি রিটেস্ট করে একটা ব্রেকআউট বা ব্রেকডাউন, যদি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনকে রিটেস্ট করে, আবার যদি রিটেস্ট করে, মানে একবার রিটেস্ট করলেও চলবে, অ্যাটলিস্ট একবার রিটেস্ট করবে, দুবার রিটেস্ট করলে তো ওভার কনফার্মেশন, তাহলে যে মুভমেন্টটা দেখা যাবে সেটা কিন্তু অতি অবশ্যই অবশ্যই সেটা উম, মানে ব্রেকআউটটা, এই যে এখানে যে ব্রেকআউটটা হয়েছিল সেই ব্রেকআউটটাকে কনফার্মেশন করলো, যে এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট নয় বা ফেক ব্রেকআউট নয়। সুতরাং আমাদেরকে কিন্তু যদি আমাদেরকে ট্রেডিং সাকসেসফুলি করতে হয়, তাহলে ব্রেকআউট ট্রেডিং মানে ব্রেকআউট ট্রেডিং ব্রেকআউট ট্রেডিং নিতে গেলে আমাদেরকে আহ, খেয়াল রাখতে হবে সব সময় যে এটা ফেক ব্রেকআউট কিনা, মানে রিয়েল ব্রেকআউটে আমরা এন্ট্রি নিচ্ছি নাকি ফলস ব্রেকআউটে এন্ট্রি নিচ্ছি, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরেতে জানতে হবে যেটা, সেটা হলো যে ট্রেন্ড সিলেকশন। আমি এখানে লিখি একটু, লিখে দিলে পেন অ্যান্ড পেপারে আপনারাও নিশ্চয়ই লিখে নেবেন। সিলেকশন অফ ট্রেন্ড। তো এই ট্রেন্ড সিলেকশনটাকে আমাদেরকে জানতে হবে যে কীরকম ট্রেন্ডে যাচ্ছে। তো ট্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে আমি কি দেখিয়েছিলাম, যে এখানে ট্রেন্ড লাইন একটা ড্র করতে হবে, এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করতে গেলে এই যে দুটো, এই যে এগুলোর হায়ার হাইগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। হায়ার হাইগুলোকে আমরা যদি যোগ করি, ম্যাক্সিমাম হায়ার হাই যেগুলোই যাবে সেখানেই প্রাইস অ্যাকশন হয়েছে। দুটো একটা যদি বেড়ে বেড়ে যায় তাহলে কিন্তু ওখানে মার্কেট ফাঁদ পেতে রেখেছিল, অন্য কোনো কারণ ঘটেছে, এখানে একটা গ্যাপ আপ হয়েছিল, যার ফলে একে আবার ভবিষ্যতে কিন্তু ভর্তি করে দেবে, এই জায়গাটাকে মার্ক করাই আছে।
এই যে নেমে এসে আবার ভর্তি করে দিয়েছে, দিয়ে তারপরে আবার উঠেছে। মানে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে নিয়েছে আগের থেকেই, এই ব্রেকআউটই বুঝিয়ে দিচ্ছে। এখানে নিশ্চয়ই কোনো অপারেটর খেলছিল। তো যাই হোক, সেটা তো আর বুঝতে পারা যাবে না, কখন অপারেটররা এন্ট্রি নেবে বা কখন এক্সিট করে যাবে সেটা বোঝা যাবে না। তো এখানে এই যে হাই হায়ার হাই পয়েন্টগুলোর ম্যাক্সিমামগুলোকে যোগ করে করে গেলে যে ট্রেন্ডটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপ ট্রেন্ড। এই জায়গাটাকে আমরা বলছি আপ ট্রেন্ড। কিন্তু এইখানে হাইগুলোকে যোগ করে করে গেলে প্রায় একই রকম দেখাচ্ছে, প্রায় একই রকম দেখাচ্ছে। তাহলে এটাকে বলবো আমরা সাইডওয়েজ। এখানে যদি আমরা এটাকে টেনে নিয়ে এসে লো পোর্শনগুলো, লোয়ার পোর্শনগুলোকেও যদি যোগ করবার চেষ্টা করি, তাহলেও দেখা যাচ্ছে যে এটা কিন্তু লোয়ার হাই, লোগুলোও কিন্তু হাই দেখাচ্ছে। এই যে লো পয়েন্টগুলো, একটা ক্যান্ডেলের যে লো পয়েন্ট সেটাও হাই দেখাচ্ছে। হায়ার হাই হায়ার লো যদি দেখায় তাহলে কিন্তু এটা আপ ট্রেন্ডে যাচ্ছে। আর এখানে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে এখানে হায়ার লো আর এখানে লোয়ার লো, হায়ার লো এবং লোয়ার লো, এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদেরকে স্টক সিলেকশনটা করে নিতে হবে, ট্রেন্ড সিলেকশন করে নিতে হবে। স্টক সিলেকশন নয়, ট্রেন্ড সিলেকশন করে নিতে হবে। তো ট্রেন্ড সিলেকশন আমরা করে নিলে এখান থেকে কিন্তু ফলস ব্রেকআউট, ট্রেন্ড সিলেকশন, এইগুলো আমাদেরকে জানতে হবে। এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে পুল ব্যাক ট্রেডিং। আমি আজকে এইটুকু পর্যন্তই কথা বলবো। তো পুল ব্যাক ট্রেডিং বিষয়টা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাক তো হতেই পারে, এই যে নিচে নেমে আসছে আবার উপরের দিকে উঠে যাচ্ছে। পুল ব্যাক চার্টে গেলেই বুঝতে পারা যাবে। পুল ব্যাক ট্রেডিং, ডাউন ট্রেন্ড, এখানে যে রেজিস্ট্যান্স জোনকে রিটেস্ট করেছে, বড় রেজিস্ট্যান্স দেখিয়েছে, কিন্তু এই যে জায়গায় এখানে কিন্তু প্রচুর টাকা ঢুকেছিল, তার ফলে এখানে সাপোর্ট তৈরি হয়েছে। এখানে বড় জায়ান্ট অপারেটররা আছে, এখানে যে অপারেটররা রয়েছে যারা স্টক নিয়ে বসেছিল তাদের থেকেও অনেক বড় অপারেটর এখানে ঢুকে বসে আছে এই জোনের মধ্যে, যে কারণের জন্য এই জায়গার থেকে আবার প্রাইস ওপরের দিকে যাচ্ছে। তো এই যে স্টক প্রাইসটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে, এটাকেই বলছি পুল ব্যাক। আবার এই উপরের দিকে উঠতে উঠতে নিচের দিকে নেমে আসা, যে একটা প্রাইস উপরের দিকে উঠতে উঠতে গেল, এর ম্যাক্সিমাম ক্যান্ডেল, এই যে এরকম একটা ক্যান্ডেল পেয়ে যাচ্ছি, তার মানে এটা ডাউন আসবে। এটা দিয়ে ডে বাই ডে শর্ট সেলিং করে যাওয়া যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত এটা এই জোনটার মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত। তো এখানে যে উপরে গেছে আবার রিটেস্ট করেছে, এখন দেখার এটার থেকে আবার পুলব্যাক তৈরি হয় কিনা। তো যদি তৈরি হয় তাহলে এখান থেকে অবশ্যই এই সামনে যে রেজিস্ট্যান্স জোনটা তৈরি হয়েছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে আশা করা যাবে ছাড়িয়ে বেরিয়ে যাবে। তো এইরকমভাবেই কিন্তু আমাদেরকে প্রাইস অ্যাকশন শিখতে হবে। প্রাইস অ্যাকশন জানতে গেলে এরপর যেমন পুলব্যাক রয়েছে, সেরকম রিভার্সাল ট্রেডিংও রয়েছে। তো এই টোটাল প্রসেসটাকে ইন্ট্রাডেতে এবং সুইং ট্রেডিংয়েতে কীভাবে কাজে লাগানো যায় সেই সম্পর্কে একটা ভালো নলেজ তৈরি করতে হবে। এছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে, মানে প্রাইস অ্যাকশন ট্রেডিং এটা একটা কোর্স হিসাবে বিক্রি হয় বড় বড় জায়গায়। তো আমি অবশ্যই মানে এই প্রাইস অ্যাকশন বিষয়ে আলোচনা করব এবং ডিটেলস একটা আইডিয়া দেবার চেষ্টা করব, টোটাল সাইকোলজিটা কীরকম। তো সকলকে আরেকবার ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখলেন। তো আমার এই যে ভিডিওটা দেখে কেমন লাগলো বা যে বার্তাটা আমি দিতে চাইলাম সেই বার্তাটা আপনাদের পর্যন্ত পৌঁছলো কিনা, এটা জানার জন্য কিন্তু কমেন্ট অতি অবশ্যই মানে করা উচিত। অতি অবশ্যই কমেন্ট করা উচিত আপনাদের। কমেন্ট না করলে আমার সঙ্গে যোগাযোগ হবে না। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের গ্রো হবে। তো চ্যানেল যদি গ্রো হয় তাহলে আমি এনকারেজমেন্ট পাবো অনেক বেশি। তো সেই হিসাবে আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আমার যেহেতু ফ্রিতে আপনাদেরকে কনসেপ্ট আমি দিচ্ছি, এবং কোনো কনসেপ্টটাই কিন্তু ফেলে দেবার মতো কনসেপ্ট নয়। এইটুকু ইনফরমেশন যে একটা প্রাইস অ্যাকশন ট্রেডিং করতে গেলে কি কি জানতে হবে, এই ইনফরমেশনটুকু কম ইনফরমেশন নয়, ডিটেলস তো অনেক দূরের কথা। ঠিক আছে? তো এইটুকুও যে দিচ্ছি মানে ফ্রিতে, তো সেইটুকুর জন্য আমি যাতে করে আরও বেশি করে আসতে পারি ভালো কন্টেন্ট নিয়ে, তার জন্য আমাকে উৎসাহ দিন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।